আজকে আমরা যে গল্প ব্যাখ্যাতে চলছি যা আপনাদের শেখাবে জীবন আপনাকে যে কোনো সময় রাগ থেকে রাজা মানতে পারে, তবে এই জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, কারণ ঈশ্বরও কেবল তাদেরই দেন যারা পরিশ্রম করতে রাজি আছেন। আজকের গল্পতে আমরা এমন দুজন মানুষের কথা দেখব যারা আমেরিকায় গিয়ে তাদের সিদ্ধি অর্জন লাভ করেছিলেন। তো চলুন বেশি কথা না বলিয়ে গল্পটি শুরু করা যাক। আমরা বেরি নামের এই মানুষটাকে দেখতে পাই যে তার সঙ্গী ও তাদের বন্ধু বাসুদেবের সাথে নতুন অফিসে জয়েন করেছেন। তারা দুজনেই খুব খুশি ছিল কারণ তাদের কাজ লিগাল হয়ে গেছে, আর এদের কাজ হলো খেলোয়াড়দের সাথে চুক্তি করে তারপরে তাদের অন্য দলে স্থানান্তরিত করা, এবং যার কারণে তারা আচ্ছা কাছা পয়সাও পায়। এরই মধ্যে আমরা কোকো নামে একজন ফুটবল খেলোয়াড়কে দেখি যার সাথে চুক্তি করা হয়েছিল, কিন্তু সে তাদের কাছে অগ্রিম অর্থ চায়, কিন্তু তাদের কাছে অর্থ না থাকায় চুক্তিটি বাতিল হয়ে যায়। তিনি চলে যান এবং ব্যারিকে এই বিষয়টা খুব বিরক্ত করে, কারণ তাদের আগের সমস্ত চুক্তি এখন শেষ হয়ে গেছে, আর এখন যদি নতুন খেলোয়াড় আনতে না পারে তারা এইভাবে তো গরিব হয়ে যাবে। কিন্তু কিছুই হচ্ছে না ভেবে দুজনে আবার রাতের বেলা ব্যারির বাসায় দেখা করে, যেখানে বাসুদেব ক্রিকেট ম্যাচ দেখছিলেন, যেটা ব্যারির একদমই ভালো লাগে না। যে খেলায় যেখানেই মারবেন সেখানেই রান পাবে। আসলে আমেরিকার ক্রিকেটকে ভালো চোখে দেখে না, তারা পছন্দও করে না। কিন্তু বাসুদেব বলে যে তুমি যদি কখনো ভারত বা এশিয়ার মতো দেশে যাও তাহলে তুমি বুঝতে পারবে যে কেন লোকে ক্রিকেটকে এত পছন্দ। রাতে বাসুদেব টিভির সামনে বসলে এবার এই চ্যানেলটি শুধুমাত্র ক্রিকেট ম্যাচের উপরে আসে, কিন্তু সেই চ্যানেলটি বদলে দিয়ে আমেরিকার গড ট্যালেন্টকে দেয়, যেটা কিছুক্ষণ দেখার পর তার মাথায় একটা নতুন আইডিয়া আসে, আর সে তার বন্ধুকে বলে আগামীকাল বিনিয়োগকারী মিস্টার চ্যাং এর সাথে একটা মিটিং ঠিক করা হোক, এবং এই মিটিং কি বিষয়ে যে আমরা আগামীকালই জানবো। সকাল হয় আমরা মিস্টার চ্যাংকে দেখি যে তাদের দুজনের সাথে কথা বলছে, যেখানে বাসুদেব বলেন যে আপনি কি এশিয়া দেশগুলিতে বিনিয়োগ করতে চান? আপনার হয়তো কোনো ধারণা নেই ভারতের জনসংখ্যা সম্পর্কে। 140 কোটি মানুষের মধ্যে অত্যন্ত 100 কোটি মানুষই এই খেলা দেখে, আর যার অর্থ হলো ক্রিকেট থেকে 100 কোটি লোকের মধ্যে একজন যদি আমেরিকার বেসবল প্লেয়ার হয়ে যায় তাহলে এই জিনিসটা এখানে কতটা প্রবণতা ফেলবে। এর ফলে আমাদের সবকিছু বিক্রিও বাড়বে এবং তারপরে আমরা আমাদের কোচিং সেন্টারগুলিও খুলতে পারি। চ্যাং বলে তুমি পাগল হয়ে গেছো, তুমি জানো না ক্রিকেট আর বেসবলের আকাশ পাতাল পার্থক্য রয়েছে? তখন ব্যারি বলেছে আমি জানি যে ক্রিকেটে একজন বোলার রয়েছে, একইভাবে বেসবলে একজন পিটার রয়েছে, দুজনের নাম আলাদা কিন্তু তাদের কাজ কিন্তু একই। যদি আমরা এই জিনিসটা চেস করতে পারি তাহলে বিশাল বড় লাভ হবে। এখন চ্যাং এতে সম্মত হয় এবং বলে যে কত বছর সময় লাগবে। ব্যারি বলে 2 বছর, কিন্তু তাকে এটা করতে হবে মাত্র 1 বছরে, তাই চ্যাং তাকে 1 বছরের সময় দেয়। এখন ব্যারির কাছে অন্য কোনো উপায় ছিল না, তাই সে হ্যাঁ বলে দেয়, কিন্তু বেরিয়ে এসে বাসুদেবকে সে অনেক কিছুই বলে, কারণ এভাবে পুরো ভারতে এমন ছেলেদেরকে খুঁজে পেতে অনেক সময় লেগে যাবে যারা বেসবল খেলতে পারে। এটা এতটা সহজ নয়, কিন্তু ব্যারি তাকে আশ্বস্ত করে যে সব কিছুই হয়ে যাবে, শুধু তুমি দ্রুত ভারতে যাওয়ার জন্য একটি ফ্লাইট বুক করো। আর এখন সিন শিফট হয় আর আমরা এখন টম নামের একজন থিসার্সকে দেখতে পাই, যিনি একসময় অনেক বড় পিটার ছিলেন। আমি আগেই বলেছি যিনি বল থ্রো করেন তাকে পিটার বলা হয়। তারা তাকে বলে যে আমরা এমন ছেলেদের নিয়ে এসেছি যাদের আপনাকে 1 বছরের মধ্যে বোলার থেকে পিটারে রূপান্তরিত করতে হবে। কিন্তু টম বলে যে আমি বিশ্বাস করি উভয়ের কাজ একই রকম, কিন্তু তাদের গতির দিক ভিন্ন। 1 বছরে এই জিনিসটি করা খুবই কঠিন, আর এখন তো তাদের পথ চলা শুরু হতে চলেছে। আসলে বন্ধুরা 1 বছর পর পর এখানে ফ্যান্টাসি ট্রেল হতে চলেছে, যেখানে আমরা নতুন খেলোয়াড়দের নিলাম হবে, যেমনটা আমরা আইপিএলে দেখে থাকি। আর ব্যারি তার জন্য কঠোর পরিশ্রম করছে। তিনি টমকে বুঝিয়ে বলেন আমি যদি ব্যর্থ হই তাহলে কেউ জানবে না, পুরো ব্যাপারটা আমার সামনে চলে আসবে, তবে বিশ্বাস করো যদি তুমি পাস হয়ে যাও তবে এই কোর্সে আপনার নাম সারা বিশ্বে শুনে যাবে। আর এর অর্থ কোষাগার দুটোর জোগাড় হয়ে গেছে। এখন তাদের ভারতে গিয়ে সেই 2টি দক্ষ হুনারবাজকে খুঁজতে হবে, যাদের ভাগ্য এখন রাগ থেকে রাজা হতে চলেছে, মোড় নিতে চলেছে। কিন্তু এত সহজ নয়, কারণ সেখানে 140 কোটি মানুষের মধ্যে তাদেরকে খুঁজে বের করা ঘাসের মধ্যে থেকে সুই খুঁজে বের করার মতো। এখন ওরা এই প্রতিযোগিতার নাম রেখেছেন $1 মিলিয়ন আর্ম। এটা আসলে এমন ধরনের খেলা যেখানে ঘন্টায় 80 কিলোমিটার উপরে বল ছুটতে হবে, আর এটা করতে পারে তাদেরকে 1 নম্বর খেলোয়াড় বলা হবে, যাকে পুরো $1 মিলিয়ন দেওয়া হবে, এবং দ্বিতীয় খেলোয়াড়কে $10,000 দেওয়া হবে। এখন সে সারা ভারতে বিশেষভাবে বিচারপত্র করে, তারপর সে নিজেই ভারতে যায় যাতে সে সেখানকার পরিবেশ সম্পর্কে কিছুটা বুঝতে পারে। কিন্তু আসলে তার প্রথম অভিজ্ঞতাটা খুবই খারাপ হয়। যে ব্যক্তি তাকে নিতে আসার কথা ছিল সে আসেনি, তাই ব্যারিকে তার অফিসে নিজেকেই যেতে হয়, যা মুম্বাইয়ে ছিল। সেখানে গিয়ে তাকে অনেক কিছুই বলে। আসলে এর একটি নাম ছিল বিবেক, এখানে ভারতে এসে সব কাজই সামলাতো, কিন্তু সে খুব ধীরগতি সম্পন্ন, এবং সেই কারণে এখনো পর্যন্ত আমেরিকা থেকে মালয়েশিয়াও পৌঁছায়নি, যা কাস্টমার মধ্যে আটকে রয়েছে, যার কারণে ব্যারি তার প্রতি খুব রেগে যায় এবং বিবেক বলে যে আমাদের কিছু টাকা দিতে হবে যাতে আমরা দ্রুত মাল পেতে পারি, না হলে আরো কয়েকদিনের সময় লেগে যাবে। এই কথা শুনে ব্যারি
ব্যারি খুব রেগে যায় এবং বলে, ও তাই মানে ঘুষ? সে বলে, না না, এখানে এটাকে ঘুষ বলা হয় না, বরং এটিকে বলা হয় মানি টু থিং সিস্টেম। এখন সে কাস্টম অফিসে তাকে নিয়ে যায় এবং ব্যারি সরাসরি সেই অফিসারকে টাকা দিতে শুরু করে সবার সামনে। তখন সেখানকার বস এই কাজ করতে তাকে দেখে ফেলে এবং পরে দুজনকেই সেখান থেকে তাড়িয়ে দেয় এবং এটাও বলে যে আপনার লাগেজ এখন 3 সপ্তাহ পরে পাওয়া যাবে, যার কারণে ব্যারি খুব বিরক্ত হয় কারণ তার বেশ বলে সমস্ত লাগেজ তার মধ্যেই ছিল। এখন এটা সে এতদিন কিভাবে সহ্য করবে। এখন তারা বাড়ির দিকে রওনা দিলে সেই ট্রাকটিকে দেখতে পায় যেখানে কাস্টম অফিসারের হেড সেখানে টাকা নিতে আসে। অবশ্য অস্বীকৃতি জানালেও এখানে এসে তাদের মাল দিয়ে যায়, যার পরে গল্প এগিয়ে যায় এবং ব্যারি তার প্রস্তুতি শুরু করে কারণ তাকে এখন গ্রাম থেকে গ্রামে যেতে হবে কারণ সেখানে সত্যিকারের হীরাকে পাওয়া যাবে। এরই মধ্যে তাদের সাথে দেখা হয় রোহান নামের একজনের সাথে যে তাদের সঙ্গে কাজ করতে চায়। সে ব্যারিকে বলে যে সে কোনো বেতন চায় না, সে শুধু কাজ করতে চায়। এটা শুনে ব্যারিও বুঝতে পারে সে সংবাদ বাহক হিসেবে কাজ করতে চায় এবং ব্যারি তাকে নিযুক্ত করে এবং তাকে রাখার কারণ হলো রোহান ইংরেজি বলতে জানে। এখন তার সাথে তার আরেক বন্ধু মেভিকের সাথে দেখা হয় যে বেশি ঘুমায় কিন্তু কাজ কম করে, কিন্তু সে তার কাজে খুবই দক্ষ, সেই জন্য ব্যারি তাকে বিশেষভাবে এখানে ডেকেছে। তারপর আর কিছুক্ষণের মধ্যে এই লোকেরা ভারতের বিভিন্ন স্থানে ক্যাম্প স্থাপন করতে শুরু করে আর এমন কিছু বার্তা ঘটছিল সবাইকে জানাতে প্যাম্পলেটও বেতন করা হয়, যার উপরে লেখা আছে $1 মিলিয়ন আর্ম কন্টেস্ট। আগে হ্যাঁ, সবাই অবাক হয়ে যায় কারণ কেউ কেন বল ছুটতে এত টাকা দেবে, তাতে তারা ট্রেলও দিতে আসে কিন্তু এখনো পর্যন্ত কিছুই পায় না। এখানে শুধু মানুষগুলো এদিক ওদিক থেকে ছুটতে থাকে। তারা এমন একজনকে চেয়েছিল যে 80 মাইলের উপরে যে কোনো গতিতে বল ছুটতে পারে, কিন্তু এখনো পর্যন্ত 30 কিলোমিটারের উপরে কেউ ছুটতে পারেনি। একদিন তারা সময় ম্যারি ভিডিও করে তাকে বলে যে আপনি যদি ওখানে চলেই গেছেন তাহলে তাজমহলকে অবশ্যই দর্শন করে আসবেন। সে বলে আমি তার সামনেই আছি। আসলে সে এখানে ট্রেল নিচ্ছিল। এরই মধ্যে আমরা দীনেশ নামের একজনকে দেখি। দীনেশ আগে হকি খেলতেন কিন্তু তার বাবার মজুরি দেখে সে তার স্বপ্ন ছেড়ে এবং আজ সে তার হাতে সেই প্যাম্পলেট পায়, যা দেখে সে তার বাবার সাথে কিছু কথা বলে এবং ছুটি চায় কারণ সে তার বাবার জন্য কিছু করতে চায়। তার অনেক কষ্ট হচ্ছে কারণ ওই ট্রাকের সেট খুবই খারাপ, সেই জন্য সে তার বাবার জন্য একটা নতুন ট্রাক কিনতে চায়। অন্যদিকে ব্যারির দল এখন নবাবের শহর লখনৌতে পৌঁছে গেছে, যেখানে তারা হতাশ ততক্ষণ ছিল যতক্ষণ না দীনেশ বল ছুড়ে, যে তার বলটি 80 মাইলের উপরে ছুড়েছিল, যা দেখে তারা সবাই বিস্মিত এবং তারপরে সে আরো 6টি বল ছুড়ে এবং যার সবকটি 80-র উপরে ছিল, যা তাদেরকে একটু স্বস্তি দিয়েছে। কিন্তু তারা খুব কম জনই জানতো যে এই জায়গা থেকে তারা পরবর্তী হীরাটাও পেতে চলেছে, যার নাম ছিল রিঙ্কু, যিনি ছিলেন একজন জ্যাভলিন প্লেয়ার। আপনি অবশ্যই নীরজ চোপড়ার নাম শুনেছেন। রিঙ্কু একই ধরনের গোল করতে চায়। এখন রিঙ্কু জানে না যে এই 100 কোটি লোকের মধ্যে তাকে নির্বাচিত 35 জনের মধ্যে তিনিও একজন হতে চলেছেন, যার বলটিও 80 মাইলের উপরে ছিল, যা দেখে তারা সবাই খুশি হয়। কয়েকদিন পর ট্রায়ালও শেষ হয় এবং সেই 45 জনকে মুম্বাইতে আসতে বলা হয়েছে কারণ সেখানেই তাদের ফাইনাল কল হবে। এখন ম্যাভরিকোটেরা তাদের আরো ভালোভাবে ট্রেন করে যাতে তারা আরো ভালো পারফরমেন্স করতে পারে আর কয়েকদিনের মধ্যে তাদের চূড়ান্ত কল হবে। আর এখানে দীনেশ রাত ভরে প্র্যাকটিস করছে কারণ সে যে কোনো মূল্যে এই পুরস্কারটা জিততে চায়, কিন্তু সেই সাথে সাথে তাকে আমেরিকায় নিয়ে যাবে যেখানে সে প্র্যাকটিস করবে। আসল খেল তো সেখান থেকেই শুরু হবে। প্রতিযোগীরা বল উপরে নিচে ছুটতে থাকে, কিন্তু যখন দীনেশের পালা হয় তখন সে তার 5টি বল 80+ উপরে ছুড়ে দেয় এবং সরাসরি শীর্ষে পৌঁছে যায়। সে এখন খুব খুশি ছিল যে এখন সে টাকা জিততে পারবে, কিন্তু তারপরে রিঙ্কুর পালা আসে যে তার থেকেও ভালো বল নিক্ষেপ করে এবং তার গতির সাথে সাথে লক্ষ্যও সঠিক ছিল, তাই দীনেশের থেকে তার র্যাঙ্ক আরো ভালো অবস্থায় পৌঁছে যায়। কিন্তু দুজনেই খুব খুশি ছিল কারণ তাদের ভাগ্য এখন বদলাতে যাচ্ছিল। দীনেশ তৎক্ষণাৎ সেই টাকা দিয়ে তার বাবার জন্য একটি ছোট্ট ট্রাক কিনে দেয়, যা দেখে তার বাবাও খুশি হয় এবং তাকে গলায় জড়িয়ে নেয়। 2 দিনের জন্য তার পরিবারের সাথে তাকে দেখা করতে নিয়ে যায়। তারা দুজনের গ্রামের সংস্কৃতি দেখে খুব অবাক হয়। সেখানে তারা বুঝতে পারে যে গ্রামের লোকেরা খুবই গরিব, কিন্তু তারা মনের দিক থেকে অনেকটাই ধনী। যখন দীনেশের মা জানতে পারে যে তার ছেলে চলে যাচ্ছে তখন সে খুব কান্না করে। সে ব্যারিকে বলে তার ছেলেকে যেন সে রক্ষা করে এবং সে প্রতিশ্রুতি দেয় যে তার ছেলে কিছুই হবে না। তাহলে আর কি বন্ধুরা, দুজনেই লখনৌ থেকে নুরি দরওয়াজা হয়ে পরের ধাপে চলে যায়, সেই জায়গায় যেখানে যাওয়ার স্বপ্ন সবাই দেখে, অর্থাৎ আমেরিকার পরিবেশ। দেখে অবাক হয় রিঙ্কু কারণ এমন কিছু সে ছবিতেই দেখে এসেছে। তারা রোহানকেও সঙ্গে নিয়ে এসেছে কারণ তার দুজনেই ইংরেজি কথা বলতে জানে না। যদি তারা তার সাথে থাকে তাহলে সে তাদেরকে সাহায্য করতে পারবে। এরপরে সবাই হোটেলে পৌঁছে, সেখানে তারা বাসুদেবের সাথে দেখা করে যারা তাদের আজ বিশ্রাম নিতে বলে এবং তারপর সে কিছুক্ষণ পর ওখান থেকে চলে যায়। তারপর হঠাৎই হোটেল থেকে ব্যারির কাছে কল আসে যে তাদের 3 জনের নামে কমপ্লেন আসেছে যে মাঝপথে লিফট বন্ধ করে ফায়ার অ্যালার্ম চালু করে দিয়েছিল, যার পরে হোটেলের সমস্ত অতিথিরা ভয় পেয়ে গিয়েছিল। আর এখন এই 3 জনের বার কি দোষ? তারা জীবনের প্রথমবার লিফট
গিফটের মতো জিনিস দেখছিল, কিন্তু এখন হোটেলের কর্মী তাদের রাখতে চায় না। তাই ব্যারি তাদেরকে তার বাড়িতে নিয়ে আসে। রোহান তার এই বড় বাড়িটি দেখে অবাক হয়ে যায় আর সবকিছুতে ছুঁতে শুরু করে। এখন পরের দিন সকালে তাদের প্রথম প্র্যাকটিস হয়, যেখানে তিনি টমের সাথে দেখা করেন, যাকে আমরা শুরুতে দেখেছি। তিনি তাদেরকে প্রশিক্ষণ দিতে যাচ্ছেন। কিন্তু বন্ধুরা, এই বড় গ্রাউন্ডকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ ক্রিকেট গ্রাউন্ডে তো বলের মাঠ গোলাকার হয়, কিন্তু এভাবে 3 কোণা গ্রাউন্ড দেখে তারা সবাই অবাক হয়ে গিয়েছিল। যদিও সেম প্রশ্ন দিনেশের মধ্যে জাগ্রত হয়েছিল, কিন্তু সে লজ্জার কারণে কিছুই বলতে পারে না। তারপর তাদের গ্লাভস দেওয়া হয় যা তারা পড়তে পারে না, যা দেখে টম খুবই অবাক হয়। এবং তারপর তাদের প্রথম দিনের প্র্যাকটিস সম্পন্ন হয়। তিনি ব্যারিকে বলেন যে উভয় ছেলেই খুব পরিশ্রমী, ওরা আমার সব কথাই শুনছে। আর যা দেখলাম, আমি তোমাকে বাধা করতে পারি না যে আমি ওদেরকে 1 বছরের মধ্যে ট্রেনিং করে দেবো। কিন্তু ব্যারি বলে যে ওটা বলো না, ওরা দুজনে শিখে যাবে। এখন বাড়ি গিয়ে সে তাদের টেন্ট ম্যারিকে তাজমহল গিফট দেয়, কিন্তু তখন সেখানে তার প্রেমিককে দেখে তার মন খারাপ হয়ে যায় এবং অফিস চলে আসে। তো বন্ধুরা, এইভাবে সময় চলে যেতে থাকে। ব্যারিও তার কাছে ব্যস্ত হয়ে পড়ে, সেই কারণে তাদের সাথে দেখা সাক্ষাৎও ঠিকঠাক হয় না এবং যেই কারণটা তাদের উপর প্রভাব ফেলে। তারা খেলায় মনোযোগ দিতে পারছিল না, যা তাদের প্র্যাকটিসে পরিষ্কার দেখা যাচ্ছিল, কারণ তারা এই দেশে সম্পূর্ণ একা হয়ে পড়েছিল, যা ব্যারির বোঝা উচিত ছিল। কিন্তু সে তার কাজে নিমগ্ন থাকে, মনে হচ্ছিল যেন সে তাদের দুজনের প্রতি সব আগ্রহ হারিয়ে ফেলেছে। একদিন ব্যারির কাছে কুকুর কল আসে এবং সে সেই ফুটবলার যিনি কুকুর কাছ থেকে চুক্তি বাতিল করেছিলেন, কিন্তু এখন তার চুক্তিতে তিনি আগ্রহ দেখাতে শুরু করেছেন। ওদিকে ম্যারির সাথে ছেলে দুটোই ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। তারাও মোটামুটি ভাবে হালকাভাবে ইংলিশ বলতে শিখে গিয়েছিল। তাই রিঙ্কু তাকে বলে যে ব্যারি আমাদের সাথে খুবই কম দেখা করে আর সে প্র্যাকটিস দেখতেও আসে না। কিন্তু সেদিন ব্যারির মুড ভালো ছিল, সেই কারণে তাদের উভয়কে কুকুর পাঠাতে নিয়ে যায়। সেখানে তাদের চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু চুক্তি হওয়ার আগে ব্যারি রোহানের কাছ থেকে একটি কল পান, যিনি তাকে বলেন যে তারা দুজনেই খুব বেশি অ্যালকোহল খেয়ে ফেলেছে এবং তাদেরকে এখনই বাড়ি পৌঁছে যেতে হবে। সেই কারণে সে তাদেরকে বাড়িতে পৌঁছে দেয়। যখন ফিরে আসে তখন দেখতে পায় যে কুকুর সাথে অন্য কেউ চুক্তি করে ফেলেছে, যা দেখে তার খুব রাগ হয় এবং সেটা সে 3 জনের উপরে ঝেড়ে দেয় এবং বলে যে তোমরা দুজনে তোমাদের এবং আমার দুজনের গেমই নষ্ট করছো। তারাই বা কি করে জানবে এসব? সেই জন্য তারা দুজনে চুপ করে বসে শুনছিল, কিন্তু ম্যারি সবই জানতো। তাই সে চলে আসে ব্যারির কাছে, তাকে ব্যাখ্যা করে বলে যে 3 জনই এখন নির্দোষ, তারা কখনই বাইরের জগৎ দেখেনি, তাদের আপনাদের সঙ্গ দরকার রয়েছে। তারা নিজেই আমাকে বলে যে আপনি তাদের সময় দেন না এবং ব্যারিও বুঝতে পারে যে সে ভুল করছিল। সে বুঝতে পারে যে এবং সেই কারণে সে পরের দিন থেকে তাদের সাথে থাকতে শুরু করে, ভালো সময় কাটাতে শুরু করে এবং সে ম্যারি আর ব্যারিও ভালো সময় কাটাতে শুরু করে এবং ব্যারি আর ম্যারি কাছাকাছি আসতে শুরু করে, যা তারা 3 জনেই জানে। আর একদিন হঠাৎই প্র্যাকটিসের সময় মিস্টার চ্যাং সেখানে আসেন এবং ব্যারিকে বলেন যে আমাদের চুক্তি 2 দিনের পর শেষ হতে চলেছে আর তারপরেই ট্রায়াল। আপনার কি মনে আছে সে কথা? ব্যারি বলেন হ্যাঁ আমার মনে আছে, কিন্তু আমার আর একটু সময় লাগবে, কারণ সে জানে এই ছেলেগুলো এখনো প্রস্তুত নয়। কিন্তু চ্যাং মানে না। তারা উভয়ই এখন খুব নার্ভাস, কারণ সারা বিশ্ব থেকে লোকেরা সেই ট্রায়াল দেখতে এসেছে, বিশেষ করে ভারত থেকে, কারণ তাদের কারণে মানুষের মধ্যে বেসবলের প্রতি প্রচুর আগ্রহ জাগিয়েছে। যদিও ভারতীয়রা এটিকে একটু সস্তা বলে মনে করে, কিন্তু তারা এটিও পছন্দ করে। আর এই ট্রায়ালে সেখানে বড় বড় খেলোয়াড় সহ মিডিয়া থাকবে, যার কারণে ট্রায়ালের দিন এলে তারা নার্ভাস হয়ে যায়। এই জিনিসের পর তাদের পারফরমেন্সে দেখা যায় তারা খুবই খারাপ থ্রো করে, যা ব্যারি আগে থেকেই জানতো। চ্যাং আসে, ব্যারি মনে করে যে তাকে অনেক কিছুই এখনো বলবে, কিন্তু তিনি তাকে বলেন যে আমি এই চুক্তি 3 বছরের জন্য বাড়িয়ে দিচ্ছি, কারণ আমরা এই পুজো থেকে অনেক উপকৃত হয়েছি, আমরা ভালো দর্শক অর্জন করতে পেরেছি, আমরা প্রচুর পণ্য বিক্রি করেছি। তাই আমি চাই আপনি সারা বিশ্ব থেকে এমন লোকেদের নিয়ে আসুন এবং আগামী 3 বছরে আমাকে আরো লাভজনক করে তুলুন। কিন্তু ব্যারি তাদের দুজনের জন্য খুবই খারাপ বোধ করছে, কারণ সে জানতো যে তারা তাদের পরিবারের সদস্যরা তাদের কাছ থেকে অনেক আশা প্রত্যাশা করে রেখেছে এবং তাদের খুব কাছের ছিল যে ম্যারিও তার বাড়িতে এসে সেই একই কথা বলে, উভয় দক্ষ প্লেয়ার, তাদের আরেকটা সুযোগ দেওয়া উচিত। ব্যারি জানতেন যে এমন কিছু সম্ভব নয়, কিন্তু তিনি কাল চ্যাং এর কাছে আবারও যায় এবং বলে যে আমি আরেকটা ট্রায়াল নিতে চাই। কিন্তু মিস্টার চ্যাং ক্লিয়ার ভাবে প্রত্যাখ্যান করে যে তোমার ছেলেরা ব্যর্থ হয়েছে, অন্য কাউকে খুঁজে বের করো, আমি এখানে কিছুই করতে পারবো না। তখন ব্যারি বলে যে এটা তাদের পরাজয় নয়, বরং আমার পরাজয়, এবং তারপর সেখান থেকে চলে যায় এবং এরপরে সে শহরের বড় বড় স্কাউটদের সাথে দেখা করে, যারা কিনা তাদের ট্রায়াল দেখতে আসতে পারে, কিন্তু সবাই এটি আগেই দেখে নিয়েছে, সেই কারণে কেউ আসতে রাজি হয় না এবং যেই কারণে ব্যারি আরো হতাশ হয়ে পড়ে। কিন্তু তারপরে তিনি ম্যাভরিকের সাথে দেখা করেন, যিনি তাকে ব্রিটেনিশ পাউডার নামের দলের প্রধান কোচের সাথে পরিচয় করিয়ে দেন, যিনি এখনো তাদের ট্রায়াল দেখেননি। তাই তিনি এখানে আসতে রাজি হয়ে যান। ব্যারি যখন বাড়িতে যায় সেখানকার পরিবেশ ছিল অন্যরকম। 3 জনই তাদের জন্য ইন্ডিয়ান
ইন্ডিয়ান গেটের আয়োজন করেছিল, কারণ তারা সেখানে যাওয়ার আগে কিছু সময় কাটাতে চেয়েছিল, যাকে দেখে ব্যারি খুব অবাক হয়ে গেছিল। কিন্তু ব্যারি তাদেরকে বলে যে আগামীকাল তাদের ট্রায়াল। এটা শুনে তারা খুবই খুশি হয়ে যায় এবং তারা ভালো মুহূর্তগুলো কাটায়। এখন সকালের দিকে রওনা দেওয়ার আগেই তিনজন ভগবানের কাছে প্রার্থনা করে যে তারা যেন আজ সফলতা পায়। তখন তারা সবাই গ্রাউন্ডে পৌঁছে যায়, সেখানে চ্যাংও এসে গিয়েছিল। ব্যারি জয়েন করে, কিন্তু এইবার সে নিজে কথা বলতে চায় না, বরং তার বদলে রোহানকে পাঠায় যাতে সে তাদেরকে অনুপ্রাণিত করতে পারে। সেজন্য রোহান গিয়ে সেখানে মাত্র 2টি লাইন বলে যে ছোড়ার আগে মনে রাখবে 140 কোটি মানুষের আশা প্রত্যাশা তোমাদের সাথে মিশে রয়েছে। ভুলে যাবে না যে তোমরা যে মাঠ থেকে এসেছো সেখানে পরাজয় কখনো মানা হয় না, যুদ্ধ করে জয় হয়। তাহলে আর কি। তারপরে রিঙ্কু তার বলটি এত দ্রুত ছোড়ে যে সেখানে বসে থাকা কোনো স্পিড গানে এটি ধরা পড়ে না। এটি দেখে তারা সবাই অবাক হয়ে যায়। তারপর দিনেশের পালা আসে যে তার প্রথম বলটি 87-এর উপরে ছোড়ে আর বাকি বলগুলো তারও উপরে। আর সেখানে বসে থাকা সবাই এটা দেখে অবাক হয়ে যায় এবং চ্যাংও বুঝতে পারে যে এই ছেলেরা সাধারণ কোনো ছেলে নয়, তাদের অনেক প্রতিভা আছে। এখন এই দৃশ্যের পরে আমরা অরিজিনাল রিঙ্কু এবং দিনেশকে দেখতে পাই, যারা ভারতের প্রথম অ্যাথলেট ছিল, যারা আমেরিকার বেসবল দলে পিটার্সবার্গ পাইরেটস দ্বারা পুরো $6 মিলিয়ন দ্বারা চুক্তিবদ্ধ হয়ে গিয়েছিল। অন্যদিকে রোহান যখন ফিরে আসে তখন সে তার নিজস্ব একাডেমি খুলেছিল এবং তার দল একটানা 3 বছর বিজয়ী ছিল। অন্যদিকে ব্যারি নায়কের সন্ধান চালিয়েই যাচ্ছিল এবং তারপরে ম্যারিকে বিয়েও। বন্ধুরা, আমাদের ভারতের প্রতিটি রাস্তায় আপনি বিরাট কোহলি, নীরজ চোপড়া, সুনীল ছেত্রী, সোনিয়া মির্জার মতো ভালো খেলোয়াড় পেয়ে যাবেন, কিন্তু তারা শুধু একটি সুযোগের জন্য অপেক্ষা করেছে, যেটা হয়তো কেড়ে নিয়েছে কিছু ধনী সন্তানদের ছেলেরা। কিন্তু বলে না যে পৃথিবী ঝুঁকতে বাধ্য, কেবল ঝুঁকানোর লোকের প্রয়োজন রয়েছে। কেবল কঠোর পরিশ্রম করতে থাকুন এবং কঠোর পরিশ্রমটি সঠিক পথে হওয়া উচিত। আপনি অবশ্যই একদিন ফল পাবেন। এবং এই গল্পটি এখানেই শেষ। তো কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। পুরো গল্পটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।